ভিডিও নাম্বার 14তে আজকে আমরা দেখব জল নষ্টের হিসেব নিকেশ। বলছে কি দেখুন, সাবিনা ঠিক করলো একদিনে একটা ট্যাপ কল থেকে কতটা জল পড়ে তা মাপবে। বাড়ি পৌঁছে ও ট্যাপ কলটা খুলে বালতি ভরলো। 1 মিনিট ভরে গেল বালতি 1 মিনিটে ভরে গেল বালতি। এবার হিসেব করতে বসলো। হিসেব করে বুঝলো রোজ প্রায় 500 বালতি জল ভরে। স্কুলে গিয়ে স্যারকে বলল সাবিনা। স্যার বললেন, মোট কত লিটার হবে? তোমার বালতিতে কত লিটার জল ধরে? সাবিনা আগে একদিন মেপে দেখেছে বালতিতে 6 বোতল জল ধরে। 1 লিটার 1 লিটারের বোতল, তাই বলল 6 লিটার। দীপু বলল, একদিন দেখলে হয় লোকে কত সময় জল নিচ্ছে, কতটা জল নষ্ট হচ্ছে। স্যার বললেন, দল করে কাজ করলে সেটা করাই যায়। সাবিনা ভাবল, আমিও তো বেসিনের জল কল খুলে মুখ ধুই, হ্যাঁ, আমিও কি জল নষ্ট করি? স্যারকে সে কথা বলতেই স্যার বললেন, অনেকেই জল নষ্ট করেন কিন্তু খেয়াল করেন না। জল নষ্ট করলে পরে পানীয় জল পাওয়া যাবে না। ট্যাপে জল থাকে 6টা থেকে 9টা, 11টা থেকে 1টা, 4টে থেকে 7টা, মোট 8 ঘন্টা। 1 মিনিটে জল বালতি সরি 1 মিনিটে 1 বালতি জল, 60 মিনিটে 60 বালতি জল, 6 ঘন্টায় 60 × 8 সমান 480 বালতি জল, তাই তো? তারপরে কি আছে দেখুন, বলা বলি করে লেখো কি কাজে কতটা জল খরচ হয় তা মোটামুটি একটা মাপ করে চেষ্টা করো। যাই হোক, ঠিক আছে, তারপরে দেখুন কি আছে। কত গভীরে জল? বিশু একবার রাজু মামার বাড়ি গিয়েছিল। সেখানে টিউবওয়েল খুব কম। গ্রামে একটা মাত্র টিউবওয়েল, খুব লম্বা হাতল, আর কিছু কুয়ো আছে, তাও অনেক দূরে দূরে। গ্রামের মানুষ কুয়োর জলও খান। সকালবেলায় মা দিদিরা দল বেঁধে হাঁড়ি কলসি নিয়ে জল আনতে যান। কুয়ো বা টিউবওয়েলে অনেক অনেক আধ ঘন্টাও হাঁটেন। আচ্ছা, স্কুলে এ কথা বলল বিশু। স্কুলে এ কথা বলল বিশু। শুনে সবাই অবাক। স্বপ্না বলল, অন্য সব কাজের জল কোথায় পান? পুকুরে জল দিয়ে সব কাজ করেন, তাও বেশি জল পান না। গ্রামে একটা বুড়ো পুকুর আছে, সেখানেই স্নান করেন। সেও তো বাড়ি থেকে অনেক দূর, সেখান থেকে সব কাজের জল বয়ে আনেন। মানে প্রশ্ন করছে, তাছাড়া আর উপায় কি? সাবিনা বলল, সারাদিন একজন নিজের ব্যবহারের জন্য 1 কি 2 বালতি জল, বালতির বেশি জল পান না। আকাশ বলল, আমার মাসির বাড়ির কাছে এক পাইপের টিউবওয়েল আছে, 20 ফিটের একটা পাইপ, 20 ফিটের একটা পাইপ, নিচে ফিল্টার, উপরে কল, ওরা সব কাজেই ওই টিউবওয়েলের জল দিয়ে করেন। তিয়ান বলল, ওই জল খাওয়া ঠিক নয়। স্যার বললেন, ঠিক বলেছ, মাটির নিচের জল হলেই তা পানের যোগ্য হবে এমন নয়। ওই স্তরে ওপরের থেকে চুঁয়েই জল যায়, পুকুরের জলও চুঁইয়ে যায়। ভেবে মেপে খবর নিয়ে লেখো। চান করা বাদে তুমি দৈনিক কত লিটার করে জল ব্যবহার করো সেটা লিখতে হবে আর কি। এটাও একই রকম ভাবে ছাত্রছাত্রীরা লিখবে। মাঝখানে কেউ যায় না। কি আছে দেখুন, দীপুদের বাড়ির উত্তর দিকে মাঠ, ওদিকে মিনিট পাঁচেক হাঁটলে একটা জলাভূমি। কখনো সেখানকার জল শুকোয় না, আবার গভীর জলও হয় না। ওখানকার মাটিও চাষ জমির মতো নয়, অনেক গাছ আছে, শোলা, পান, হলকলমি, ঘাস, লতাপাতা ভর্তি। কলমি শাক, ঢেঁকি শাক, কচু গাছও আছে। অনেকে ওসব তুলে হাটে বেচেন। অনেক বক, মাছরাঙা, পানকৌড়ি, চিল, শামুক খোল, ডাহুক, কাদা খোঁচা দেখা যায়। বড় বড় সাপও নাকি আছে। সন্ধ্যার দিকে শেয়াল, বেজি, ভোঁদড় দেখা যায়। আগে নাকি কুমিরও থাকতো। মাঝখানে কেউ আর যায় না। অনেকে ধারে ধারে মাছ ধরতে যায়, শোল, শাল, মাগুর, শিঙি, কই, কাঁকাল,
বোয়াল মাছ, চিংড়ি, কাঁকড়া পায়। সুদামাদা সরি সুদামাদা নয়, সুদামদা মাছ ধরতে গিয়ে মস্ত একটা কচ্ছপ পেয়েছিল, সেটা আবার জলে ছেড়ে দিয়েছিলেন। কচ্ছপ ধরা যে বেআইনি। পাড়ার লোকরা জলটাকে বলে কুবির দহ। চারপাশে ঘুরে আসতে গেলে আধ ঘন্টা লাগবেই। ওটা কি জলাশয় জানতে চাইলো দীপু। স্যার বললেন হ্যাঁ, তবে জলাভূমি বলাই ভালো। আসলে ওটা হয়তো বুজে যাওয়া বিশাল দিঘি কিংবা বাঁওড়, আবার মরা নদী বা বিলও হতে পারে। ওর তলে কোনো জায়গার সঙ্গে হয়তো মাটির নিচে জল যোগ আছে, তাই কিছুতেই জল শুকোয় না। আবার অতিবৃষ্টিতে জল মাটির নিচেও চলে যায় না। অনন্ত বলল, ওখানে শীতকালে অনেক নতুন ধরনের পাখি আসে। কালো, সাদা, ছোপওয়ালা মাছরাঙা দেখেছি। কাছে পিঠে ওই রকম জায়গা আর নেই। খুব কাছে হয়তো নেই, কিন্তু এই রকম জলাভূমি অনেক আছে। এই ব্লকেই হয়তো 10-20টা। গোটা রাজ্যের কথা বললে হাজার কয়েক হয়ে যাবে। তার মধ্যে 4টের নাম করতেই হবে। সেগুলো খুব বড়, নানা কারণে খুব বিখ্যাত, দূর থেকেও লোক দেখতে যায়। সেগুলো কোথায়, কোনটা কোথায় আর কি নাম, তা বোর্ডে লিখে দিলেন স্যার। সবাই পড়ল। দীপু বলল, একটা জলাভূমি, একটা বাঁধ, একটা ঝিল, একটা বিল, এক এক জায়গায় এক এক রকম নাম। তোমাদেরটা দহ, আবার কোথাও পটস, কোথাও তাল, কোথাও চাউরস, কোথাও মনস, কোথাও ডাল। নাম আলাদা হলেও আসলে জলাভূমিগুলো কি একই রকম? অনেকটা। খুব বড় হলে তাতে নৌকো চলে, মাঝে কিছু উঁচু জায়গাও থাকে, নদীর চড়া ধরনের, জীবজন্তুর অনেক বেশি থাকে। যাই হোক, তারপর কি আছে, পূর্ব কলকাতার জলাভূমি, পুরুলিয়ার সাহেব বাঁধ, হাওড়ার সাঁতরাগাছি ঝিল, কোচবিহারের রসিক বিল। তো এগুলো হলো বিভিন্ন বিলের নাম। তো এখান থেকেও হয়তো বলা যেতেই পারে যে আর কিছু বিলের নাম বলুন। তো এখানে একটা রসিক বিল হয়ে গেল, একটা মতি বিল ছিল, সেখানে আমরা আমাদের কি যেন সহজ পাঠ বইতে আমরা পেয়েছিলাম, তাই না? আচ্ছা, এবার এখানে দেখুন দিয়েছে কলকাতার ঢাল পূর্ব দিকে। আবির আর ফতেমা পূর্ব কলকাতার জলাভূমি দেখেছে। ওদের দুজনের বাবা আর বুবলা কাকু ওখানে মাছ চাষ করেন। নোংরা জলে মাছ চাষ হয়। কাকু বলেন নোংরা জলে মাছ চাষের এত বড় জায়গা আর নেই। সারা কলকাতার নোংরা এখানে জমে, তাই চারপাশটা ভরাট হয়ে আসছে, ভরাট হয়ে বাড়িঘর হচ্ছে, রাস্তা হচ্ছে। এই সব রাস্তা দিয়ে ওরা একদিন চারপাশ ঘুরেছে কাকুর মোটর সাইকেলে করে। কি বিরাট জায়গা! 1 ঘন্টারও বেশি সময় লেগেছিল মনে হয়। স্যারকে এসব বলল ওরা। স্যার বললেন, খুব ভালো কথা। এখানকার অবস্থা সবাইকে তোমরাই বলবে। আমি আগের কিছু কথা বলি। তারপর স্যার কিছুটা বললেন, কিন্তু কিছুটা বোর্ডে লিখলেন। 300 বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতো, তাতে গঙ্গা ভরতে লাগলো। বন্যার সময় বাড়লো, বন্যার ভয় বাড়লো। মাপ যোগ করে দেখা গেল কলকাতায় ঢাল পূর্ব দিকে। 150 বছর আগে ঠিক হলো শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে, আর নোংরা জল বিদ্যাধরী নদী বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে, যাবে বঙ্গোপসাগরে। সেই মতো কাজ শুরু হলো। এত বিদ্যাধরীর স্রোত কমে গেল বিদ্যাধরীর স্রোত কমে গেল। এই অংশে নদীটা ক্রমে ছড়িয়ে পড়া বদ্ধ জলা হয়ে গেল। প্রথম প্রথম অল্প মাছ চাষ শুরু হলো, তারপর অনেক সময় মাছ চাষের বিরাট জায়গা হয়ে গেল এখানটা। সোনাই বলল, ওখানে মাছ ছাড়া আর কোনো জীবজন্তু নেই? আছে, শামুক, সাপ, পোকা, পাখি, শেয়াল, জলার বেজি আছে। অনেক সময় বিড়াল, কাদার কচ্ছপও দেখা যায়। নৌকা করে জলে ঘোরার সময় নানা রকম জল পাখিও চোখে পড়ে। আচ্ছা, তারপরে এখানে বিভিন্ন কর্মপত্র দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস ছুটে গেছে, এটা আমরা দেখে নেবো। দেখুন কি বলেছে। 1857 সালে উইলিয়াম ক্লার্কের পরিকল্পনায় কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্বের পাঠানো শুরু।
তারপর 1860 সালে আবর্জনা মেশা নোংরা জলের মাছ চাষ শুরু হয়। তারপর 1872 সালে মাছের ঘাট তৈরি হয়। 1918 সালে কি আছে দেখুন, পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়। তারপর 1929 সালে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়। আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা উদ্ভিদ ও তার প্রাণীদের জীবজগৎ নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। অল দ্য বেস্ট।